হ্যালো স্টুডেন্টস, এই লকডাউনের মধ্যে তোমরা আশা করি বাড়িতে ঠিকমতো পড়াশোনা করছো। অসুবিধা হচ্ছে আমরা বুঝতেই পারছি। তাই তোমাদের এই সমস্যার সমাধানে কিছু যাতে উপকার হয় তার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো আজকে আমি তোমাদের দ্রবণ চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা আলোচনা করব। তো এই অংশে মূলত আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে অভিস্রবণ। দেখো আমি এখানে লিখে দিচ্ছি অভিস্রবণ জিনিসটা কি। বলা হচ্ছে যে কোনো একটা তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী এবং অসংযোজিত কোনো দ্রাবের দুটো ভিন্ন ঘনত্বের যদি দ্রবণ নেওয়া হয় এবং এই দ্রবণ দুটিকে যদি কোনো অর্ধদৈর্ঘ্য পর্দার মাধ্যমে পৃথক করে রাখা হয়, যেমন মনে করে এটা আমি উচ্চ গাঢ়ত্বের দ্রবণ নিলাম এই পদার্থে, আর এখানে একটা নিম্ন গাঢ়ত্বের দ্রবণ নিয়েছি, আর মাঝখানে এটা একটা অর্ধদৈর্ঘ্য পর্দা নিয়েছি, ঠিক আছে। পৃথক করে যদি রাখি আমরা, তাহলে দেখবো অথবা তোমার আমরা দ্রবণ নিতে পারি এবং তার সাথে বিশুদ্ধ দ্রাবক নিতে পারি, ঠিক আছে। একদিকে বিশুদ্ধ দ্রাবক আর একদিকে ওই পদার্থের দ্রবণ, অথবা দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ যদি নেওয়া হয় এবং সেই দ্রবণ দুটোকে যদি আমরা অর্ধদৈর্ঘ্য পর্দা দিয়ে পৃথক করে রাখি, তাহলে দেখা যাবে যে নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে বা বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রাবকের কণাগুলো উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে বা দ্রবণের দিকে গমন করে। এই পদ্ধতিটার নাম হচ্ছে অভিস্রবণ। এবারে এই অভিস্রবণটা কেন হয়, নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে কেন উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে দ্রাবকের কণাগুলো যায়, এর কারণটা হলো, দেখো আমরা যখন একটা অর্ধদৈর্ঘ্য পর্দা যখন নিচ্ছি এখানটায়, তখন এই অর্ধদৈর্ঘ্য পর্দার দুই দিকে দ্রাবকের রাসায়নিক বিভবের মানটা ভিন্ন হয়। নিম্ন ঘনত্বের যে দ্রবণটা, সেই প্রান্তে দ্রাবকের রাসায়নিক বিভবের মান উচ্চ থাকে এবং উচ্চ গাঢ়ত্বের দিকে দ্রাবকের রাসায়নিক বিভবের মান নিম্ন থাকে। ফলে ওই দুই দিককার রাসায়নিক বিভবের মানটাকে সমান করার জন্য দ্রাবকের কণাগুলো নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে যায়, ঠিক আছে। তাহলে অভিস্রবণের মূল কারণ হলো কি, অর্ধদৈর্ঘ্য পর্দার দুই দিককার দ্রবণের দ্রাবকের রাসায়নিক বিভবটাকে সমান করা। তাহলে আমরা অভিস্রবণের কারণটা বুঝলাম। এবার হচ্ছে অভিস্রবণ চাপ জিনিসটা কি। দেখো এখানে যেমন একটা নিম্ন গাঢ়ত্বের দ্রবণ এবং এখানে একটা উচ্চ গাঢ়ত্বের দ্রবণ আছে, মাঝখানে অর্ধদৈর্ঘ্য পর্দা আছে। স্বাভাবিক অনুপ্রবেশ যেটা, সেটা হচ্ছে ওই দ্রাবকের কণাগুলো নিম্ন থেকে উচ্চ গাঢ়ত্বের দিকে গমন করবে। এবার এই প্রসেসটাকে বন্ধ করতে গেলে আমাকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে একটা নির্দিষ্ট চাপ প্রয়োগ করতে হবে, যাতে করে এই দ্রাবকের কণাগুলো আর না যায়। তাহলে যে পরিমাণ চাপ প্রয়োগ করলে পরে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের উপরে যে পরিমাণ চাপ প্রয়োগ করলে পারে অভিস্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, সেই চাপটাকেই বলছি আমরা অভিস্রবণ চাপ, ঠিক আছে। অভিস্রবণ চাপ বলছি। এবার এই অভিস্রবণ চাপ সম্পর্কিত তোমাদের ভ্যান টপের সমীকরণ রয়েছে। প্রথমে আমরা ভ্যান টপের সূত্রটা আলোচনা করব। অভিস্রবণ চাপকে প্রকাশ করা হয় পাই দিয়ে, এই পাই টার্মটা দিচ্ছি আমরা, এবং এক্ষেত্রে তিনটে সূত্র আছে। প্রথম সূত্র যেটা, আমরা মূল সূত্র যদি এইভাবে ভাবি, পাই ইকুয়াল টু সি আর টি, এই ফর্মুলাটা আসবে। তো প্রথম সূত্র যেটা, পাই ভার্সেস সি, যখন টিটা স্থির থাকে, অর্থাৎ কোনো দ্রবণের অভিস্রবণ চাপটা ওই দ্রবণের মোলার গাঢ়ত্বের সাথে সমানুপাতিক হবে যখন উষ্ণতা স্থির থাকবে। এটা আমরা ভ্যান টপের প্রথম সমীকরণ বলছি। দুই নম্বর সমীকরণ যেটা বলছি আমরা, পাই ভার্সেস পি,
যখন সিটা স্থির থাকে। অর্থাৎ কোনো নির্দিষ্ট গাঢ়ত্বের যদি আমরা দ্রবণ নিই এবং বিভিন্ন উষ্ণতায় যদি আমরা অভিস্রবণ চাপটা নির্ণয় করি, তাহলে দেখা যাবে যে অভিস্রবণ চাপের মান উষ্ণতার সাথে সমানুপাতিক হয়ে যাচ্ছে। এবং 3 নম্বর যে সূত্রটা হলো যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে যদি আমরা ভিন্ন ভিন্ন ধরনের যৌগ, যারা অবশ্যই তড়িৎ অসংযোজিত বা তড়িৎ অবিশ্লেষ্য বা অনুদ্বায়ী হতে হবে আর কি, এরকম যদি ভিন্ন ভিন্ন পদার্থ নেওয়া হয় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে, তাহলে সব ক্ষেত্রে দেখবো আমরা ওই অভিস্রবণ চাপের মানটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এই হলো 3টা সূত্র। এবার এই 3টো সূত্র থেকে আমরা সমীকরণ তৈরি করবো। সেই সমীকরণটাকে বলবো আমরা ভ্যান হোফের সমীকরণ। তাহলে আমরা প্রথম সমীকরণ থেকে পেয়েছি পাই ভার্সেস সি যখন টি স্থির পেলাম আমরা। দ্বিতীয় সূত্র থেকে পেয়েছি পাই ভার্সেস টি যখন সি স্থির আছে। এবার এই দুটো থেকেই যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি যে পাই ভার্সেস সি টি, তাহলে পাই ইকুয়াল টু একটা ধ্রুবক হবে কে সি টি। এই কেটাকে আমরা বলছি একটা ধ্রুবক বলছি, এবং এই ধ্রুবকের মানটা যদি আমরা বিভিন্ন কোনো একটা নির্দিষ্ট দ্রবণের ক্ষেত্রে বিভিন্ন গাঢ়ত্ব এবং বিভিন্ন টেম্পারেচারে যদি অভিস্রবণ চাপ নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রে দেখবো এই কে এর মানটা, কে এর একটা নির্দিষ্ট মান পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে কে এর মানটা নির্দিষ্ট এবং তার মানটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কে ইনভার্স। অর্থাৎ যেটা সর্বজনীন গ্যাস ধ্রুবক, যাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, তার সাথে সমান হয়ে যাচ্ছে। এবং সেই জন্য তখন সমীকরণটা কী হবে তাহলে পাই ইকুয়াল টু হয়ে গেল সি আর টি। ঠিক আছে, তাহলে পাই ইকুয়াল টু সি আর টি। এই হচ্ছে ভ্যান হোফের অভিস্রবণ চাপ সংক্রান্ত সমীকরণ। এবং এই সমীকরণে পাই নির্দেশ করছে অভিস্রবণ চাপ, সি নির্দেশ করছে মোলার দ্রবণের মোলার গাঢ়ত্ব, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে পরম উষ্ণতা। ঠিক আছে, এবার এই সমীকরণ থেকে আমরা কোনো যৌগের আণবিক গুরুত্ব কীভাবে নির্ণয় করতে পারবো। তো সেটাকে যেহেতু আমরা মোলার গাঢ়ত্ব বলছি, তাহলে সি ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে। মনে করি আমরা ভি লিটার কোনো দ্রবণে আর কি এম গ্রাম কোনো পদার্থ দ্রবীত আছে, এম গ্রাম, যার আণবিক গুরুত্ব হচ্ছে এম গ্রাম দ্রবীত আছে, যার আণব ভর আমরা এম বলছি। তাহলে এখানে মোলার গাঢ়ত্ব কত হবে, ভি লিটারে আছে এম গ্রাম, তাহলে 1 লিটারে কত থাকবে, এম বাই ভি। এত গ্রাম হলো 1 লিটারে, তাহলে 1 লিটারে কত মোল থাকবে না, তো তাকে যদি আমরা এম দিয়ে ভাগ করে দিই আণবিক গুরুত্ব দিয়ে, দ্যাট ইজ সি করে ধরে দেখা গেল। ঠিক আছে, অর্থাৎ গ্রামে প্রকাশিত ভরকে আমরা আণবিক গুরুত্বতে ভাগ করছি যখন, তাহলে সেটা মোল হয়ে গেল। এবার এত মোল কত লিটার আছে, ভি লিটারে, তাহলে 1 লিটারে কত মোল না, তো বাই ভি। তাহলে এটা নির্দেশ করছে 1 লিটারে কত মোল আছে। ঠিক আছে, তাহলে সি এর জায়গায় যদি আমরা এম ইন্টু বা এম, তোমরা ইচ্ছা করে এটা ডাব্লু করতে পারো, এটা ডাব্লু লিখতে পারো, ওয়েট যেহেতু আমরা ডাব্লুতে লিখতে পারি। তাহলে পাই ইকুয়াল লিখতে পারো, তাহলে ডাব্লু বাই ভি ইন্টু এম, আর এখানে আর টি। তাহলে এখান থেকে এম ইকুয়াল টু কী হয়ে যাবে, ডাব্লু আর টি বাই পাই ভি। ডাব্লু আর টি বাই পাই ভি হয়ে গেল, ডাব্লু আর টি বাই পাই ভি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ওই ধরনের পদার্থের আণবিক গুরুত্ব কিন্তু সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা আণবিক গুরুত্ব নির্ণয় করা শিখলাম এখান থেকে। এবার হচ্ছে কতগুলো দ্রবণ, যেমন বলছি আমরা আইসোটোনিক দ্রবণ বলছি, হাইপারটোনিক দ্রবণ বলছি, হাইপোটোনিক দ্রবণ বলছি। এই দ্রবণগুলো কি অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে দুটো দ্রবণ যদি পাশাপাশি রাখা হয়, এই যে আমরা ইউ আকারে যে একটা নলে গেছিলাম, সেই নলের দুই পাশে দুটো যদি
দ্রবণ থাকে এবং সেক্ষেত্রে যদি অভিশ্রবণ প্রক্রিয়া বন্ধ হয়ে থাকে, অর্থাৎ কোনো দিকে যদি দ্রাবকের কণার অনুপ্রবেশ না হয়, তাহলে ওই দ্রবণ দুটোকে আমরা আইসোটোনিক বলবো। অর্থাৎ দুটো দ্রবণের অভিশ্রবণ চাপ হচ্ছে সমান, আইসোটোনিক। কিন্তু পাশাপাশি দুটো দ্রবণ আছে মনে করো, তার মধ্যে একটা দ্রবণের অভিশ্রবণ চাপ অন্যটার সাপেক্ষে বেশি, তাহলে যার অভিশ্রবণ চাপ বেশি হবে সেই দ্রবণটাকে বলবো আমরা হাইপারটোনিক দ্রবণ, ঠিক আছে, অন্যটার সাপেক্ষে। আর যার অভিশ্রবণ চাপ কম হবে, সেই দ্রবণটাকে আমরা অন্য দ্রবণটার সাপেক্ষে হাইপোটোনিক দ্রবণ বলবো। হাইপোটোনিক মানে কম হয়, ঠিক আছে। তাহলে মনে করো আমরা যদি তিনটে পাত্রের তিনটা অংশ নিই আর কি, ধরে নাও এখানটায় আমরা নিয়েছি 0.84% NaCl এর জলীয় দ্রবণ নিলাম, যেটাকে আমরা স্যালাইন ওয়াটার বলি, ঠিক আছে, বা লোহিত রক্তকণিকায় যে কোষ রস থাকে তার যে গাঢ়ত্ব সেটা 0.84% হচ্ছে। এখানে আমরা বিশুদ্ধ জল নিলাম, বিশুদ্ধ জল, আর এইখানে নিলাম আমরা 4% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, ঠিক আছে, 4% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। তাহলে এই জায়গায় সোডিয়াম ক্লোরাইড যে দ্রবণটা দেখছি আমরা 0.84% আছে, তাহলে এই লোহিত রক্তকণিকাকে যার কোষ রস হচ্ছে 0.84% বলছি আমরা, সেটাকে যদি আমরা এই দ্রবণের মধ্যে রাখি তাহলে ওই লোহিত রক্তকণিকার আকৃতি কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি বিশুদ্ধ জলের মধ্যে রাখি ওই ধরনের লোহিত রক্তকণিকাকে, তাহলে যেহেতু বিশুদ্ধ জলের গাঢ়ত্বটা ওই লোহিত রক্তকণিকার কোষ রসের থেকে কম, তাহলে সেখান থেকে বিশুদ্ধ জলটা ওই লোহিত রক্তকণিকার মধ্যে ঢুকবে এবং লোহিত রক্তকণিকা কিন্তু আকারে ফুলে যাবে, বড় হয়ে যাবে এবং একসময় দেখা যাবে রক্তকণিকাটা ফেটে যাচ্ছে, যাকে আমরা বলছি হিমোফিলিয়া। এটা এক ধরনের রোগ আর কি। তাহলে এখানে লোহিত রক্তকণিকা রাখলে পরে লোহিত রক্তকণিকা আকারে বড় হয়ে যাবে, অর্থাৎ স্ফীত হবে। কিন্তু ওই লোহিত রক্তকণিকাকে যদি আমরা এই 4% NaCl দ্রবণের মধ্যে রাখি, যেহেতু এর গাঢ়ত্বটা অনেক বেশি, সেই জন্য এখান থেকে কিন্তু অর্থাৎ লোহিত রক্তকণিকা থেকে দ্রাবক মানে জলের জলীয় অংশটা সেটা এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে লোহিত রক্তকণিকা কিন্তু চুপসে যাবে বা ছোট হয়ে যাবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা এটাও বুঝলাম যে আইসোটোনিক কাকে বলে, হাইপারটোনিক, হাইপোটোনিক। তাহলে 0.84% দ্রবণটা ওই লোহিত রক্তকণিকার সাপেক্ষে সে আইসোটোনিক হয়ে গেল। এর যেহেতু অভিশ্রবণ চাপটা কম হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, 0.84% দেখলাম, আমরা বুঝলাম আর কি। এবারে আমরা ভ্যান টপ ফ্যাক্টরের জিনিসটা বুঝবো আগে। ভ্যান টপ ফ্যাক্টর জিনিসটা কি? দেখো, যদি পদার্থটা আয়নিত না হয় বা সংযোজিত না হয় বা তড়িৎ অবিশ্লেষ্য বিশ্লেষ্য যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলা, যেমন ধরুন পাই ইকুয়াল টু আমরা CRT লিখছি, আমরা CRT, কিন্তু যদি পদার্থটা সংযোজিত হয় বা তড়িৎ বিশ্লেষ্য হয় তাহলে সেক্ষেত্রে পাই ইকুয়াল টু CRT ফর্মুলাটা হবে না, সেক্ষেত্রে পাই ইকুয়াল হয়ে যাবে ICRT। এই আইটাকেই বলছি আমরা ভ্যান টপ ফ্যাক্টর বলছি, ঠিক আছে। এই ভ্যান টপ ফ্যাক্টর ইকুয়াল টু তাহলে কি হচ্ছে? ভ্যান টপ ফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে পরীক্ষালব্ধ মান বাই তাত্ত্বিক মান, ঠিক আছে। ভ্যান টপ ফ্যাক্টর ইকুয়াল টু বলছি আমরা পরীক্ষালব্ধ মান বাই তাত্ত্বিক মান। অর্থাৎ আই ইকুয়াল টু বলছি আমরা পাই ড্যাশ বাই পাই, বা ডেল্টা পি ড্যাশ বাই ডেল্টা পি, বা ডেল্টা পিবি ড্যাশ বাই ডেল্টা পিবি, বা ডেল্টা পিএফ বাই ডেল্টা পিএফ উপর ড্যাশ। অর্থাৎ এটা হচ্ছে তাত্ত্বিক মান আর এটা হচ্ছে পরীক্ষালব্ধ। এটা তাত্ত্বিক মান, এটা পরীক্ষালব্ধ মান, ঠিক আছে। তাত্ত্বিক মান বাই পরীক্ষালব্ধ মান, এটাকে আমরা ভ্যান টপ ফ্যাক্টর বলছি। পরীক্ষালব্ধ মান না, ভুল হলো, এটা হচ্ছে পরীক্ষালব্ধ মান আর এটা হচ্ছে তাত্ত্বিক মান। পরীক্ষালব্ধ মানকে তাত্ত্বিক মান দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা যে অনুপাতটা পাবো তাকে আমরা ভ্যান টপ ফ্যাক্টর বলছি। এবারে ভ্যান টপ ফ্যাক্টরের সাথে বিয়োজন ধ্রুবক বা সংযোজন মাত্রার একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা বলছি আমরা, যদি আলফা যদি কোনো পদার্থের বিয়োজন মাত্রা হয়
বা আয়নের মাত্রা হয়, তাহলে আমরা আই ইকুয়াল টু না আলফা ইকুয়াল টু, এটা আয়নের মাত্রা বলছি, আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান পাবো। আলফাটাকে আমরা আয়নের মাত্রা বলছি, আইটাকে আমরা ভ্যান্টার ফ্যাক্টর বলছি, এন হচ্ছে কি একটা যৌগের অণু ভেঙে যতগুলো আয়ন উৎপন্ন করবে, অর্থাৎ কণার সংখ্যা বলছি আমরা। আর যদি সংযোজিত হয় তাহলে সেক্ষেত্রে সংযোজন মাত্রা ইকুয়াল হয়ে যাবে আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এনটা কি এখানে, এনটা হচ্ছে যতগুলো অণু একসঙ্গে যুক্ত হয়ে বা যতগুলো কণা একসঙ্গে যুক্ত হয়ে একটা অণু তৈরি করবে আর কি, তাকে আমরা এন বলছি। দেখো এই ভ্যান্টার ফ্যাক্টর দিয়ে আমরা এখানে দুটো ম্যাথ করব। এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে, দেখো 300 কেলভিন উষ্ণতায় K4 Fe(6) এর একটি ডেসিমোলার দ্রবণে লবণটি 50% আয়নিত হয়, দ্রবণটির অভিস্রবণ চাপ কত? ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নেব। কি দেওয়া আছে এখানে দেখো, এখানে তোমাদের টেম্পারেচার 300 কেলভিন দেওয়া আছে, 300 কেলভিন দেওয়া আছে। আলফা 50% দিয়ে দিয়েছে, যেটা আমার 50/100, তার মানে 0.5 হয়ে গেল। আর সি এর মান ডেসিমোলার, যেহেতু 1/10m, 10m বলে দিয়েছে ডেসিমোলার দ্রবণ। ঠিক আছে, এখানে তোমাকে আগে যেটা এন এর মানটা বের করতে হবে, অর্থাৎ K4 Fe(6) আমরা এটা যদি অ্যাকুয়াস নিই তাহলে এটা ভেঙে গিয়ে 4টা K প্লাস আয়ন প্লাস Fe(6) উপরে হয়ে গেল 4 মাইনাস তৈরি করবে আর কি। তাহলে এখানে 4টা আর এখানে একটা, মোট 5টা, তাহলে n ইকুয়াল টু 5 হয়ে গেল। ঠিক আছে, n এর মান 5। তাহলে দেখো আমরা বিয়োজন মাত্রা আলফা বলছি, তাহলে আলফা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে বলো, i মাইনাস 1 বাই n মাইনাস 1। তাহলে আলফার মানটা যদি আমরা 0.5 বসাই, আলফার মানটা আমরা বসালাম 0.5 ইজ ইকুয়াল টু i মাইনাস 1 বাই 5 মাইনাস 1। তাহলে এখান থেকে i ইকুয়াল টু হয়ে যাবে, এখান থেকে আমরা i ইকুয়াল টু কত পাচ্ছি, 3 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, i এর মানটা 3 পেয়ে গেলাম এখানে, 3। তাহলে তোমার এখানে কি বলছে যে দ্রবণের অভিস্রবণ চাপ কত হবে, দ্রবণের অভিস্রবণ চাপ কত হবে, তাহলে এখান থেকে পাই ইকুয়াল টু হয়ে গেল i c r t। তাহলে i এর মান হলো 3 পেয়ে গেলাম এখানে, r এর মান পেলাম 1/10, r এর মান 0.0821 r ইন্টু 300। ঠিক আছে, তাহলে 300 এখানে, তাহলে এককটা যেটা হলো এটিএম, তার কারণ এখানে r এর মানটা আমরা লিটার কোর্স করে ব্যবহার করেছি, তাহলে এত এটিএম হয়ে গেল। এটা করে আমাদের 7.389 অ্যাটমসফিয়ার, 7.389 এটিএম অ্যাটমসফিয়ার, 7.389। ঠিক আছে, তাহলে পাই মানে এটা হয়ে গেল, তার মানে দ্রবণটা অভিস্রবণ চাপ কিন্তু এটা হয়ে গেল। এবার আমরা সংযোজন মাত্রা দিয়ে একটা অঙ্ক করব, যেখানে দেখা যাচ্ছে 2 নম্বর অঙ্কটা দেখো, যে 2 গ্রাম বেঞ্জয়িক অ্যাসিডকে 25 গ্রাম বেঞ্জনে দ্রবীভূত করলে হিমাঙ্কের অবনমন হয় 1.62 কেলভিন। তো দ্রবণে বেঞ্জয়িক অ্যাসিডের সংযোজন মাত্রা কত হবে, এখানে বেঞ্জনের KF এর মানটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখে নিই অঙ্কে কি কি দেওয়া আছে, W1 যেটা, W1 W2, W1 কত হচ্ছে 25 গ্রাম, W2 কত হচ্ছে 2 গ্রাম। ঠিক আছে, M বলে দিয়েছে, যেটা M2 বলি আমরা, 122 গ্রাম মোল ইনভার্স বলে দিয়েছে। ডেল্টা PF তার হচ্ছে 1.62 কেলভিন। ঠিক আছে, আর KF এর মানটাও বলে দিয়েছে 4.9 কেজি মোল ইনভার্স। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে আমরা M এর মানটা বের করে নিই। M ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, তাহলে W2/W1, উপরে হলো 1000 আর নিচে হয়ে গেল M2। তাহলে W2 এর মান কত হলো, 2 ইন্টু 1000 বাই W1 হচ্ছে 25 আর ইন্টু 122। এটা পরে M এর মানটা হচ্ছে 0.5656, 656 মোল কেজি ইনভার্স।
এটা আমাদের এম এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার তোমরা ডেল্টা টি এফ তাত্ত্বিকটা বের করে নাও। আচ্ছা, এবার আমরা ডেল্টা টি এফ তাত্ত্বিকের মানটা বের করবো। ডেল্টা টি এফ তাত্ত্বিক ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, কে এফ ইন্টু এম। তো কে এফ এর মান দেওয়া আছে 4.9 দেওয়া আছে এখানে, তাহলে 4.9 বসালাম, আর ইন্টু 0.656 যেটা এম এর মানটা আমরা বের করি সেটা বসানো হলো, তাহলে হলো 3.214 কেলভিন। ডেল্টা টি এফ তাত্ত্বিক হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে সংযোগের মাত্রাটা কত হবে, ঠিক আছে। সংযোগের মাত্রা আমাদের বের করতে হবে, সংযোগের মাত্রায় এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু, আমরা এই পর্যন্ত ডেল্টা টি এফ পেয়ে গেছি, আমাকে নির্ণয় করতে হবে এক্স এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাই এক্স ইকুয়াল টু বের করতে গেলে তোমরা দেখতে হবে যে দুই অণু বেঞ্জিক অ্যাসিড একসাথে যুক্ত ডায়মন্ড হিসেবে থাকে, তাহলে এখানে n ইকুয়াল টু 2 হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু কি i মাইনাস 1 বাই 1 বাই n মাইনাস 1। তাহলে i মাইনাস 1 আর n এর মান যেহেতু 2 পেয়ে গেছে 2 বসানো হলো মাইনাস 1, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু কি দাঁড়ালো, তাহলে i এর মানটা আমরা পেয়েছি, i এর মানটা পেয়েছিলাম 0.504, i এর মান মাইনাস 1 ডিভাইডেড বাই হাফ মাইনাস 1, এটা করে x এর মানটা আসছে তোমার 0.992, এটা ইকুয়াল টু 99.2%, ঠিক আছে। তাহলে সংযোজনের মাত্রা এই যে বলেছে এখানে অ্যাসিডটার সংযোজনের মাত্রা কত হবে, তাহলে এটা হচ্ছে 99.2% হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা অভিস্রবণের গুরুত্ব সম্পর্কে একটু পড়ব। তো অভিস্রবণের গুরুত্ব যেটা সেটা উদ্ভিদদেহ যেমন গুরুত্ব আছে, অভিস্রবণের প্রাণীদেহ গুরুত্ব আছে। উদ্ভিদদেহের ক্ষেত্রে যেমন স্থলজ উদ্ভিদ যারা স্থল অংশে বসবাস করে তাদের ক্ষেত্রে তারা যে মূলরমের সাহায্যে জল শোষণ করে সেটা কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। তাছাড়া বীজের অঙ্কুরোদ্গম, তারপরে পাতার উন্মোচন এবং বন্ধ হওয়া, এটাও কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। প্রাণীদের ক্ষেত্রেও অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে তোমার বিভিন্ন কোষের ভেতরে এবং বাইরের যে তরল অংশের মধ্যে যে একটা সাম্য বজায় থাকে সেটা অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হয়। তাছাড়া রক্ত থেকে জলীয় অংশ কলাকোষের মধ্যে প্রবেশ, সেটা অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। এবার একটা গুরুত্বপূর্ণ অংশ, বিপরীত অভিস্রবণ কাকে বলবো আমরা, ঠিক আছে। আমরা দেখলাম যে অভিস্রবণ প্রক্রিয়া, যেমন মনে করেন একটা ইউ আকারের একটা নল আছে, এখানে আমরা একটা অর্ধবৃত্ত পর্দা নিয়েছিলাম, এটা ধরুন একটা বিশুদ্ধ জল, এখানে বিশুদ্ধ জল, এটা মনে করো সমুদ্রের জল। তো সমুদ্রের জল এবং বিশুদ্ধ জল কিন্তু অভিস্রবণ পর্দার মধ্যে পৃথক করে রাখা হয়। তাহলে বিশুদ্ধ জল থেকে জলের কণাগুলো সমুদ্রের জলের দিকে যাবে, এটাই স্বাভাবিক অভিস্রবণ। এবং এটাকে বন্ধ করতে গেলে আমরা এখানে পাই পরিমাণ চাপ প্রয়োগ করছিলাম, ফলে অভিস্রবণটা বন্ধ হয়ে গেছিলো, এটাকে আমরা অভিস্রবণ চাপ বলছিলাম। এবারে এই অভিস্রবণ চাপের থেকেও যদি বেশি চাপ প্রয়োগ করা হয় তাহলে দ্রাবকের কণাগুলো দেখবো আমরা সমুদ্রের জল থেকে বিশুদ্ধ জলের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ অভিস্রবণের বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে। তাহলে বিপরীত অভিস্রবণটা কি, যে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণকে যদি আমরা ওই অর্ধবৃত্ত পর্দা দিয়ে পৃথক করে রাখি, তাহলে যে দ্রবণটার ঘনত্ব বেশি সেই দ্রবণের উপরে অভিস্রবণ চাপের থেকেও যদি বেশি চাপ প্রয়োগ করা হয় তাহলে সেখান থেকে দ্রাবকের কণাগুলো কম ঘনত্বের দিকে যাবে, অর্থাৎ অভিস্রবণ প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়াটি সংঘটিত হবে। এটাকে আমরা বলছি বিপরীত অভিস্রবণ। এবং এই বিপরীত অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমুদ্রের জল থেকে লবণমুক্ত জল প্রস্তুত করে থাকি। এছাড়া অভিস্রবণ সম্পর্কিত কয়েকটা ঘটনা তোমাদের থাকে, যেমন হয়তো বলা হলো যে আমরা যখন গার্গল করি, অথবা আমাদের গলা যখন ব্যথা করে তখন গার্গল করার সময় আমরা লবণ জল দিয়ে গার্গল করি আর কি। কারণটা কি, কারণ ঠান্ডা লেগে গেলে আমার গলার যে কোষগুলো সেগুলো জল শোষণ করে ফুলে যায়, ফলে আমরা কোনো কিছু খেতে গেলে আমাদের গলা ব্যথা করে। কিন্তু আমরা যখন লবণ জল দিয়ে যদি গার্গল করি তাহলে লবণ জলের গাঢ়ত্ব যেহেতু বেশি, তাহলে সেই কোষগুলোর থেকে জলীয় অংশ কিন্তু লবণ জলের মধ্যে প্রবেশ করবে এবং কোষগুলো সংকুচিত হবে, ছোট হয়ে যাবে এবং তখন আমরা আরাম বোধ করবো, ঠিক আছে। একরকমভাবে যেমন ধরো মাছ মাংস সংরক্ষণ করার জন্য আমরা সাধারণত লবণ মাছ দিই। কারণটা কারণ হলো লবণ থাকার ফলে তার গাঢ়ত্বটা বেশি হয়, এবং ব্যাকটেরিয়ার যে সেখানে লবণ জল থেকে জলীয় অংশটা কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে। লবণ জল কী করে, ওই ব্যাকটেরিয়া থেকে জলীয় অংশটাকে টেনে নেয় আর কি, ফলে ব্যাকটেরিয়ার ভেতরে জলীয় অংশ কমে যায়, ফলে ব্যাকটেরিয়াগুলো ছোটো হয়ে যায়, সংকুচিত হয় এবং মারা যায় আর কি। সেই জন্য মাছ মাংসটা পচে যায় না ব্যাকটেরিয়াটা, যেহেতু ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে।
তো যাই হোক, আজকে আমরা ওই অভিশ্রবণ চ্যাপ্টার নিয়ে এগুলোই আলোচনা করলাম। পরবর্তীতে অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে। তোমরা পড়াশোনা করো, আশীর্বাদ রইল।